করলো যে আপনাদের মুর্শিদাবাদ থেকে কেন এত লোক বাইরে কাজ করতে পারে, এবং তারা সব মুসলমান, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ আজকে এখানে তাই দেখতে পাই। আমি তখন বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলা শতাংশের হিসাবে যদি জনসংখ্যা ধরা হয় তাহলে সব থেকে বেশি জনসংখ্যা হচ্ছে অনন্তনাগ, কাশ্মীরের শতাংশের হিসাবে। আর যদি সংখ্যার হিসেবে ধরা হয় সংখ্যা, তাহলে সব থেকে বেশি মুসলমান আমাদের মুর্শিদাবাদ জেলা। সেই মুর্শিদাবাদ জেলাতে 70% মুসলমান বসবাস করে। সেখান থেকে আমি পরপর 5 বার এমপি। শুধু আমি নয়, সেই মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর বলে একটা লোকসভা আছে যেখানে প্রায় 75% মুসলমান। সেখানে আমি দিল্লি থেকে জোর করে প্রণব মুখার্জি মহাশয়কে নিয়ে এসে তাকে প্রার্থী করে জিতিয়েছি। আমরা কংগ্রেসরা মুর্শিদাবাদে এই করেই বড় হয়েছি। এই শিক্ষাটা কংগ্রেস আমাদের দিয়েছে। এই শিক্ষা ভারতবর্ষের কংগ্রেসের আদর্শ থেকে আমরা অর্জন করেছি। ভারতবর্ষের কংগ্রেস একটা আদর্শের নাম, একটা ধারণার নাম, একটা সংস্কৃতির নাম, একটা সভ্যতার নাম। সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলের অধিকারকে সুরক্ষিত করবে তার প্রতিশ্রুতির নাম। একদিন পার্লামেন্টে একটা বক্তব্য রাখার সুযোগ হয়েছিল আমার। সেখানে আমি বলেছিলাম যে ভারতবর্ষের সংবিধানের শুরু হচ্ছে কিভাবে। আমরা বলি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a secular, socialist, sovereign democratic republic। অর্থাৎ আমরা উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা নামাজ আদা করবার ব্যবস্থা করা হয় মসজিদে। পৃথিবীতে আগামী দিনে সব থেকে বড় ধর্মের পরিচয় হাসিল করতে চলেছে ইসলাম, যাকে বলা হয় প্রাকৃতিক ধর্ম, তাওহীদি শক্তির ধর্ম, এবং যে ধর্মে কোনো বিভাজন নেই, সাম্য, মৈত্রী, ভালোবাসা, শান্তির কথা বলেছে যুগ যুগ ধরে এই পৃথিবীর মানুষের কাছে। আজকে ভারতবর্ষে একদিকে হিন্দু ধর্ম, একদিকে ইসলাম, তার সঙ্গে শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট সবাই আছে। কিন্তু দুটো যে বড় ধর্ম, একদিকে হিন্দু, একদিকে ইসলাম, আমরা দেখছি সেখানটায় জোর করে সার্জারি করে একটা বিভাজনের চেষ্টা করা হচ্ছে, যেটা কোনো প্রয়োজন ছিল না। কয়েকদিন আগে আমি গেছিলাম উড়িষ্যাতে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদ করতে, এবং আগামী দিনে এ ধরনের হামলা যাতে না হয় সে কথা সেখানকার প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমি বোঝাতে গেছিলাম। এবং এটাও বলেছি যে এটা মনে করার কোনো কারণ নেই যে পশ্চিমবঙ্গের বাইরে পরিযায়ী শ্রমিকদের উপরে কিছু হলে আমরা নিশ্চুপ হয়ে বসে থাকবো। প্রয়োজন হলে এইখানে এসে এই পরিযায়ী শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন, অনশন, অবস্থান সব করতে থাকবে বলেছি। ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের যে কোনো মানুষকে, সে যে ধর্মেরই হোক না কেন, সেই ধর্মের মানুষকে এই ভারতবর্ষের
যে কোনো প্রান্তে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা যে কোনো প্রান্তে তার বসবাসের অধিকার দেয়, তার রোজগারের অধিকার দেয়, তার শিক্ষার অধিকার দেয়, স্বাধীনভাবে বাঁচাবার অধিকার দেয়। আজকে দেখছি সেই অধিকারটাকে কেড়ে নেওয়ার জন্য এক ঘৃণ্য ষড়যন্ত্র দেশ জুড়ে। শুধু মুসলমান বা ইসলাম সঙ্গে বড় হওয়ার শিক্ষা প্রাকৃতিকভাবেই আমরা পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিভাজনটা দেখে আজকে উঠি, দুশ্চিন্তা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব তার জন্য ভাবনা তো অবশ্যই। আপনাদের দুয়াতে, আশীর্বাদে, দয়াতে আমার মতো একটা সাধারণ ছেলে পার্লামেন্ট আর কংগ্রেস দল মানে বড় বড় পণ্ডিত শিক্ষিতদের দল, তাকে কংগ্রেস দল আপনারা সবাই জানেন। সেই রকম দলে একজন দায়িত্ব নিতে পার্লামেন্টে গোটা দলের পক্ষ থেকে আমাকে নেতা করা হয়েছে। আমার মতন একটা সাধারণ ছেলে সোনিয়া গান্ধীর পাশে বসে, আমার পিছনে রাহুল গান্ধী বসত, কারণ তারও আমার আগে বসার অধিকার ছিল না নিয়ম অনুযায়ী। সেই জায়গায় দাঁড়িয়ে আমি দায়িত্ব পালন করেছি। তো যেদিন পার্লামেন্টের দায়িত্ব নিয়ে আলোচনা শুরু হলো, আমার আগে মোদি অনেক বক্তব্য রাখলো, প্রধানমন্ত্রী সে আমার আগে বক্তব্য রাখল। এবার আমি তারপরে বক্তব্য রাখতে আমার দায়িত্ব পড়ল। আমি তখন তাকে বলেছিলাম যে মোদিজি, এই পৃথিবীতে সব থেকে বেশি ভোটার কোথায় জানেন? এই ভারতবর্ষে। পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশের নাম কি জানেন? ভারতবর্ষ। এই ভারতবর্ষে এমনও বুথ আছে যেখানে একটা ভোটারকে ভোট দেওয়ার ব্যবস্থা করার জন্য ভোট যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে, যাতে ভারতবর্ষের একটা ভোটার তার মতামত দিতে অক্ষম এটাকেও বলতে না পারে। এত বড় গণতান্ত্রিক দেশ পৃথিবীর কোথাও নেই। উনি ওনার বক্তব্যে বলেছিলেন যে পার্লামেন্টের মধ্যে আর কোনো পক্ষ বিপক্ষ থাকলো না, সব এক পক্ষ হয়ে গেল। আমি তখন তাকে বলেছিলাম যে না, পার্লামেন্টে পক্ষও থাকবে, প্রতিপক্ষও থাকবে, আবার নিরপেক্ষও থাকবে। তার নাম গণতন্ত্র। ভারতবর্ষের সব থেকে বড় পঞ্চায়েত পার্লামেন্ট। এই আদর্শটাকে আপনি রক্ষা করবেন, কারণ আপনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তারপর তাকে বলেছিলাম, जब मुल्ला को मस्जिद में राम नजर आए, जब पुजारी को मंदिर में रहमान नजर आए, दुनिया की सूरत बदल जाएगी जब इंसान को इंसान में इंसान नजर आए। আপনি মানুষের মধ্যে মানুষ দেখুন প্রধানমন্ত্রী, হিন্দু মুসলমান দেখবেন না। একটা প্রধানমন্ত্রী হওয়া বড় কথা নয়, আপনি ভবিষ্যৎ প্রজন্মকে কি দিয়ে গেলেন সেটা কিন্তু মানুষ বিচার করবে। ইতিহাস কিন্তু সব থেকে বড় বিচারক, সে কিন্তু নিষ্ঠুর হতে দেরি করে না, আবার সদয় হতেও দেরি করে না। হয়তো ডাক্তার মনমোহন সিং হেরেছে, তার নাম কিন্তু ভারতবর্ষে আমরা কেউ ভুলতে পারি না। কেউ কখনো বলতে পারবো না ডাক্তার মনমোহন সিং দেশের কোনো ক্ষতি করে গেছে। কিন্তু নরেন্দ্র মোদী যেদিন প্রধানমন্ত্রী থাকবে না বা থাকলেও আজকে তাকে নিয়ে আলোচনা হয়, তিনি দেশের বিভাজন করে যাচ্ছেন। তাই ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না, ঠিক যেমন ভাবে বাংলার মুখ্যমন্ত্রীকেও আগামী দিনে ইতিহাস ছেড়ে কথা বলবে না। বিচার একদিনে হয়ে যায় না। আজকে আপনারা শুনলেন আমাদের বহু বক্তা অনেক সুন্দর সুন্দর বক্তব্য পেশ করলেন। আজকে পরিকল্পিতভাবে ভারতবর্ষে মানুষের অধিকার কেড়ে নেওয়ার এক প্রক্রিয়া শুরু হয়েছে। কখনো নাগরিক আইনের নামে, কখনো এনআরসির নামে, কখনো এসআইআর নামে, কখনো ওয়াকফ সম্পত্তির নামে, এবং বিশেষভাবে একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। যখন নাগরিক আইন চালু করা হচ্ছিল তখন আমি বলেছিলাম
যে ভারতবর্ষের সংবিধানে কখনো এমন কোনো আইন হয়নি যেটা একটা সমুদায়কে লক্ষ্য রেখে, একটা সম্প্রদায়কে লক্ষ্য করে কোনোদিন ভারতবর্ষে কোনো আইন হয় যেটাকে বলা হয় টার্গেটেড লেজিসলেশন। একটা সম্প্রদায়কে টার্গেট করে একটা আইন আনা হচ্ছে, তাতে কি যায় আসে? ভোটের জন্য সব দরকার, ভোটের বাজারে বিভাজন দরকার। ভোট এসছে তাই বিভাজনের রাজনীতি করতে হবে। এনআরসি নিয়ে আলোচনা তুঙ্গে, উত্তেজনা তুঙ্গে। মোদি আসছে দিল্লি থেকে, দিদি আসছে কলকাতা থেকে। মুসলমান, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। মোদি তোমাদের বাংলাদেশে পাঠাবে, আমি হতে দেব না। হিন্দুদেরকে বোঝানো হলো নরেন্দ্র মোদী খুব বীর পুরুষ আসছে, হিন্দুদের হৃদয় সম্রাট, সব মুসলমানকে তুলে নিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেবে। দিদি সেই মোকাটা কাজে লাগিয়ে বললো, মুসলমান কোনো চিন্তা নাই, আসসালাম আলাইকুম বলে নেমে পড়লো, আমি তোমাদের রক্ষা করব। ভোট হয়ে গেল। ভোটের পর আপনার জীবনে আর দিদির মুখে এনআরসির কথা শুনেছেন? ভোট হয়ে গেল। হিন্দুরা, আপনারা কি আর নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করেছেন যে কটা মুসলমানকে বাংলাদেশে তাড়ালাম? ভোট হয়ে গেছে, রাত গয়া তো বাদ গয়া, ভোট শেষ, গল্প শেষ। কিন্তু মূল আমার আপনার মৌলিক অধিকার, আমার আপনার ভালো মন্দ, আমার আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন কেউ মেটাচ্ছে? এই যে 100 দিনের কাজ মনমোহন সিং নিয়ে এসেছিল ভারতবর্ষের মানুষের জন্য।